হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবারই পড়াশোনা ভালোই চলছে। তো দেখো, আজকে হচ্ছে যে টপিকটা আলোচনা করব, এটা ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের চ্যাপ্টার 5। ঠিক আছে, আমি হচ্ছে আগের ভিডিওতে 47 নম্বরের প্রশ্ন পর্যন্ত করিয়ে দিয়েছি। আজকে হচ্ছে 48 নম্বরের প্রশ্ন, যেটা হচ্ছে আমাদের টপিকটা জীব বৈচিত্র্য হ্রাস নিয়ে। তো যেটা 48 নম্বরের প্রশ্ন আছে, দেখো যে পৃথিবী গ্রহের ফুসফুস কাকে বলা হয়, এর ধ্বংসের দুটি কারণ লেখো। তো আমাদের জানি যে পৃথিবী গ্রহের ফুসফুস হচ্ছে আমাজন রেন ফরেস্টকে বলা হয়। এর ধ্বংসের কারণ হচ্ছে সয়াবিন চাষের জন্য গাছ কাটা হচ্ছে, আর পশু চারণভূমির জন্য গাছ কাটা হচ্ছে। তো এছাড়াও অনেক কারণ আছে। তো এইসব কারণের জন্য হচ্ছে পৃথিবীর গ্রহের যেটা ফুসফুস মানে আমাজন রেন ফরেস্ট, সেটা আর কি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে বা ধ্বংস হবে একদিন, এরকমভাবে চলতে থাকলে। এবার যেটা দেখো যে 49 নম্বরের প্রশ্ন আছে যে জীববৈচিত্র্য হ্রাসে শিকার ও চোরা শিকার কতটা দায়ী তা লেখো। তো দেখো, জীববৈচিত্র্য হ্রাসে শিকার ও চোরা শিকার কেন হয়? তো চোরা শিকার সেটা হচ্ছে, দেখো আমি পয়েন্ট করেছি, তোমাদের একটু বানিয়ে লিখতে হবে। চামড়ার জন্য, আরেকটা হচ্ছে দাঁতের জন্য, আরেকটা হচ্ছে খড়গ বা শিংয়ের জন্য হচ্ছে চোরা শিকার হয়। তো চামড়ার জন্য দেখো যে পশু শিকার করে চামড়াকে নানা কাজে ব্যবহার করে, যেরকম হচ্ছে ধরে নাও পোশাক তৈরির জন্য চামড়া ব্যবহার করা হয়, এছাড়াও জুতা, বেল্ট ইত্যাদি তৈরির জন্য চামড়া ব্যবহার করা হয়। তো এই জন্য হচ্ছে শিকার বা চোরা শিকার ঘটনাটা ঘটে। দাঁতের জন্য, যেরকম হাতির দাঁত যে আছে সেটাকে মূল্যবান সম্পদ হিসাবে মেনে নিয়ে চোরা শিকারীরা কী করে, হাতিগুলোকে মেরে দেয় দাঁতের জন্য। ঠিক আছে, তো এইভাবে একটু বানিয়ে লিখতে হবে তোমাদের। আমি হচ্ছে পয়েন্টগুলো এখানে লিখে দিয়েছি। এবার দেখো, যেটা 50 নম্বরের প্রশ্ন আছে, সেটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কয়েকটি বহিরাগত প্রজাতি উদ্ভিদের নাম লেখো। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে পার্থেনিয়াম, ল্যান্টানা ক্যামেরা ইত্যাদি। এবার 51 নম্বরে, এছাড়াও দেখো যে আমি যদি বলি যে কয়েকটা বহিরাগত প্রজাতির প্রাণীর নাম, সেটা হচ্ছে তেলাপিয়া মাছ একটা, ওটাই মনে রাখবে। ঠিক আছে, এবার দেখো যে 51 নম্বরের প্রশ্ন, যে সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি আলোচনা করো। তো সুন্দরবনের যে পরিবেশগত আছে, এগুলো অনেক সমস্যা বর্তমানে হচ্ছে। সেটা হচ্ছে, দেখো কি কি পয়েন্ট করা আছে, যে নগরায়নের জন্য লবণাম্ব উদ্ভিদ ধ্বংস করা, কৃষিকাজ হচ্ছে ওখানে, তার জন্য কি করা হবে, গাছপালা ধ্বংস করা হবে, মিষ্টি জলের সংকট, বাসস্থান ধ্বংস হচ্ছে, দূষণ হচ্ছে ইত্যাদি নানা কারণে হচ্ছে সুন্দরবনের পরিবেশের সমস্যা দেখা দিয়েছে। তো এই পয়েন্টগুলো তোমরা একটু বানিয়ে লিখবে আর কি। ঠিক আছে, এবার দেখো যে টপিকটা আছে জীববৈচিত্র্য সংরক্ষণ। তো এবার দেখো যে 52 নম্বরের প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণের প্রধান দুটি পদ্ধতি কি কি? তো এটা অ্যান্সার হচ্ছে, একটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ আর একটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। 53 নম্বরের প্রশ্ন দেখো যে কি ইনসিটু সংরক্ষণ কি? ইনসিটু মানে হচ্ছে ভিতরে, আর এক্সিটু মানে হচ্ছে বাইরে। এখানে ইনসিটু দেখো পড়লেই বুঝে যাবে যে প্রাকৃতিক বাসস্থান অর্থাৎ নিজস্ব পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে ইনসিটু সংরক্ষণ বলে। মানে জীবজন্তুরা যে আছে তাদের নিজের পরিবেশে থেকেই ওইখানে যে সংরক্ষণ করা হয় সেটাকে হচ্ছে ইনসিটু সংরক্ষণ। উদাহরণ হিসেবে দেখো জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বন, বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার দেখো যেটা আছে যে ইনসিটু সংরক্ষণের দুটি করে সুবিধা আর অসুবিধা লেখো। তো ইনসিটু সংরক্ষণের সুবিধা হয়ে যাচ্ছে যে বিবর্তনের ধারা অক্ষুণ্ণ থাকে, অনেক জায়গা জুড়ে জীবেরা চলাফেরা করতে পারে। ঠিক আছে, আর অসুবিধাটা কি হয়ে যাচ্ছে, দেখো যে প্রত্যেক জীবের পৃথক যত্ন নেওয়া সম্ভব হয় না, দুর্লভ জীবরা আক্রান্ত হয়। এবার দেখো 55 নম্বরের প্রশ্ন আছে 55। তো ইনসিটু সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। তো এটা হয়ে যাচ্ছে যে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ। 56 নম্বরের প্রশ্নটা দেখো যে ভারতের প্রথম জাতীয় উদ্যানটির নাম কি? তো এটা হচ্ছে করবেট। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা শুধু তোমাদের ক্লাস 10-এর জন্যই না, এটা হচ্ছে যে বিভিন্ন চাকরির পরীক্ষাও আসে। ভারতের প্রথম জাতীয় উদ্যানটির নাম এটা হচ্ছে করবেট, উত্তরাখণ্ডে আছে। 57 নম্বরের প্রশ্নটা দেখো যে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? তো এটা হচ্ছে নীলগিরি, তামিলনাড়ুতে অবস্থিত। এবার 58 নম্বরের দেখো, এটা তুলনা করা হয়েছে জাতীয় উদ্যান, অভয়ারণ্য আর সংরক্ষিত বনের তুলনা। বৈশিষ্ট্যটা কি জাতীয় উদ্যানের? এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন যে অরণ্যে প্রাণী হত্যা, গাছ কাটা, মাছ ধরা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, তাকে হচ্ছে জাতীয় উদ্যান বলে। অভয়ারণ্যটা কি? দেখো যে সংরক্ষিত অরণ্যে বন্যপ্রাণী নির্ভয়ে বিচরণ, খাদ্য গ্রহণ, প্রজনন কার্য সম্পন্ন করে, তাকে হচ্ছে অভয়ারণ্য বলে।
আর সংরক্ষিত বন কোনটা, যেটা হচ্ছে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন যে অরণ্যে, ঠিক আছে, সাধারণের প্রবেশ নিষেধ কিন্তু গবেষণার সাপেক্ষে সেখানে প্রবেশ করা যায়, তাকে হচ্ছে কি বলে, সেটাকে বলা হচ্ছে আমাদের সংরক্ষিত বন। এবার হচ্ছে নিয়ন্ত্রণ। দেখো যেটা জাতীয় উদ্যান আছে এটা তো এমনি বোঝা যাচ্ছে ন্যাশনালাইজড, মানে ন্যাশনাল মানে কি কেন্দ্রীয় সরকারের অধীনে থাকবে। আর যেটা অভয়ারণ্য আর সংরক্ষিত বন এটা হচ্ছে রাজ্য সরকারের, দুটাই রাজ্য সরকারের আন্ডারে থাকবে, ঠিক আছে। আয়তন সবচেয়ে বড় হয় হচ্ছে জাতীয় উদ্যান আয়তনে, আর এগুলো হচ্ছে একটু ছোট হয় আর কি। আর পর্যটকের ব্যবস্থা অবশ্যই আছে, পর্যটক সেখানে ঘুরতে যেতে পারে। আর এখানে দেখো যে অভয়ারণ্য আছে, বন দপ্তরের অনুমতি সাপেক্ষে প্রবেশ করা যায়। আর যেটা সংরক্ষিত বন আছে সেখানে অনুমতির সাপেক্ষে প্রবেশ করা যায়, মানে অনুমতি লাগবে। আর উদাহরণ হিসেবে দেখো যে পশ্চিমবঙ্গের গরুমারা, জলদাপাড়া এগুলো কি জাতীয় উদ্যান, ঠিক আছে। উত্তরাখণ্ডের করবেট, মধ্যপ্রদেশের কানহা, শিবপুরি। এবার অভয়ারণ্য দেখো পশ্চিমবঙ্গের হচ্ছে বেথুয়া ডহরি, কুলিক পাখিরালয় যেটা রায়গঞ্জে অবস্থিত, সজনেখালি, চাপড়ামারি এগুলো হচ্ছে আমাদের অভয়ারণ্য। এবার সংরক্ষিত বনের মধ্যে আছে দেখো বৈকুণ্ঠপুর পশ্চিমবঙ্গ, আর কোন্দাপাল্লি এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে আছে। এবার দেখো যেটা 59 নম্বরে প্রশ্ন আছে যে বায়োস্ফিয়ার রিজার্ভ কী, তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে ইউনেস্কোর ম্যাপ কর্মসূচির অন্তর্গত যে স্থলজ ও জলজ অঞ্চলে গোটা বাস্তুতন্ত্র ও তার সম্পূর্ণ জীববৈচিত্র্য সংরক্ষিত হয় তাকে হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে। ইউনেস্কোর হচ্ছে ম্যাপ কর্মসূচি যেটা আছে MAB, সেটা অনুযায়ী আর কি স্থলজ মানে ডাঙ্গা আর জলে গোটা অঞ্চল যে বাস্তুতন্ত্র আর যে তার জীববৈচিত্র্য আছে সেটাকে সংরক্ষণ করা হয়, সেটাকে বলছে বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার দেখো যে বায়োস্ফিয়ার রিজার্ভের বিভিন্ন অঞ্চল থাকে, তো বায়োস্ফিয়ার রিজার্ভে বেসিক্যালি 3টা অঞ্চল দেখা যায়, ঠিক আছে। এটা তো ধরে নাও বন জঙ্গলটা যে আছে, তো বায়োস্ফিয়ার রিজার্ভের প্রথম অঞ্চলটা হচ্ছে কোর অঞ্চল, এই যে এখানে একবারে মিডিলে, ঠিক আছে, এটা হচ্ছে কোর অঞ্চল। তার সাইডে সাইডে কী থাকে, বাফার অঞ্চল, আর সবার বাইরে থাকে হচ্ছে ট্রানজিশন অঞ্চল। এই যে কোর অঞ্চল এখানে হচ্ছে এটা হচ্ছে বিশেষ জীবদের জন্য সংরক্ষিত, এখানে মানুষ প্রবেশ করতে পারে না। 2 নম্বর যেটা বাফার অঞ্চল, সেখানে দেখো মানুষ সেখানে বসতি স্থাপন করতে পারে। 3 নম্বরটা সেটা হচ্ছে বাইরের স্তর বা ট্রানজিশন স্তর, এখানে বসতি স্থাপন বা বাড়িঘর থাকতে পারে। এবার দেখো যেটা ex-situ সংরক্ষণের মধ্যে আছে টপিকটা, সেটা হচ্ছে 61 নম্বরের প্রশ্ন যে ex-situ সংরক্ষণ কী, তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে উদ্ভিদ ও প্রাণীকে নিজস্ব প্রাকৃতিক আবাসস্থলের বাইরে সংরক্ষণ করার পদ্ধতিকে ex-situ সংরক্ষণ বলে। মানে উদ্ভিদ আর প্রাণী যে আছে তাদের নিজস্ব প্রাকৃতিক পরিবেশ যে আছে সেটা থেকে বাইরে, মানে কৃত্রিমভাবে বানানো তৈরি যে সংরক্ষণ ব্যবস্থা সেটাকে হচ্ছে ex-situ সংরক্ষণ। উদাহরণ হিসেবে দেখো কৃত্রিম বলতে আমি বলতে চাচ্ছি এখানে মানুষের তৈরি আর কি সংরক্ষণের ব্যবস্থা। উদাহরণ হিসেবে দেখো চিড়িয়াখানাটা এটা ম্যান মেড জিনিস, তাই তো। তারপর হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ, ঠিক আছে, এগুলো হচ্ছে ex-situ সংরক্ষণের উদাহরণ। এবার দেখো 62 নম্বরের প্রশ্ন যে ex-situ সংরক্ষণের সুবিধা অসুবিধা। তো সুবিধা বলতে দেখো যে প্রত্যেকটি জীবের পৃথকভাবে যত্ন নেওয়া সম্ভব হয় ex-situ সংরক্ষণে, আর দুর্বল জীবরা আক্রান্ত হয় না। অসুবিধা কি, যে বিবর্তনের ধারাটা ক্ষুণ্ণ হয়, অন্যান্য জীবদের সাথে মেশার সুযোগ থাকে না, কারণ চিড়িয়াখানায় যদি কোনো জিনিস বন্দি থাকে সে হচ্ছে অন্যান্য কোনো জীবের সঙ্গে মেলামেশা সহজে করতে পারবে না। এবার দেখো 63 নম্বরের প্রশ্ন যে ভারতের সর্ববৃহৎ বোটানিক্যাল গার্ডেনটির নাম কি, তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন। এবার 64 নম্বরের প্রশ্ন দেখো যে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের দর্শনীয় উদ্ভিদ কোনটি, এটা হচ্ছে বট গাছ। শিবপুর আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত, এটা আমরা জানি। এবার 65 নম্বরের প্রশ্ন দেখো যে পৃথিবীর বৃহত্তম বোটানিক্যাল গার্ডেনটির নাম কি, এটা হচ্ছে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন কিউ, যেটা হচ্ছে লন্ডনে অবস্থিত। এবার 66 নম্বরের প্রশ্ন দেখো যে ক্রায়ো সংরক্ষণ কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। যে পদ্ধতিতে সমগ্র কোষ অথবা কলাকে রাসায়নিক বিক্রিয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য তরল নাইট্রোজেন মাধ্যমে প্রায় -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। তো কোন মাধ্যমে সংরক্ষণ করা হয় সেটা ইম্পর্টেন্ট, তরল নাইট্রোজেন মাধ্যমে হচ্ছে সংরক্ষণ করা হবে। টেম্পারেচারটা দেখেছো কতটা, একবারে
মানে 196 ডিগ্রি সেলসিয়াস খুবই ঠান্ডা এই তাপমাত্রায় সংরক্ষণ করে রাখা হয়, এটাকে বলা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ। এবার 67 নম্বরের প্রশ্ন দেখো যে জার্মপ্লাজম কি, তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে জীবদেহের অঙ্গ, কোষ সমষ্টি বা কলা যার থেকে জীবটিকে পুনরুদ্ধার করা সম্ভব, সেটাকে বলা হচ্ছে জার্মপ্লাজম। এবার 68 নম্বরের প্রশ্ন দেখো কি বলা আছে যে একটি ক্রায়ো সংরক্ষকের নাম, মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে ডাইমিথাইল সালফক্সাইড বা ডিএমএসও। এটা হচ্ছে ক্রায়ো সংরক্ষণের একটা সংরক্ষক, এটা ব্যবহার করা হয়। এবার 69 নম্বরের প্রশ্ন যে ক্রায়ো সংরক্ষণে কি কি সংরক্ষিত করে রাখা হয়, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে উদ্ভিদের মুকুল, ভ্রূণ, বীজ, পরাগরেণু, উদ্ভিদের কলা ইত্যাদি। আর প্রাণীদের মধ্যে দেখো কি আছে, সিমেন, তারপরে আছে উসাইট, ডিম্বকলা, টেস্টিকুলার কলা, ঠিক আছে। এছাড়াও ব্যাকটেরিয়া, ছত্রাক, মস ইত্যাদি হচ্ছে ক্রায়ো সংরক্ষণের মাধ্যমে সংরক্ষিত করে রাখা হয়। এবার 70 নম্বরের প্রশ্নটা দেখো যে ক্রায়ো সংরক্ষণের সুবিধা ও অসুবিধাগুলো কি, তো সুবিধা হচ্ছে যে কম স্থানে অধিক জার্মপ্লাজম সংগ্রহ করে রাখা সম্ভব, আর জার্মপ্লাজম দীর্ঘদিন যাবৎ সংগ্রহ করে রাখা যায় আর কি, এগুলো হচ্ছে ক্রায়ো সংরক্ষণের সুবিধা। তো আরেকটা সুবিধা দেখো যে জার্মপ্লাজমের সকল বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে। অসুবিধাটা কি দেখো, বিবর্তনের দ্বারা স্তব্ধ হয়ে যায়, ব্যয়বহুল পদ্ধতি, কারণ আমরা তরল নাইট্রোজেন মাধ্যমে সেটা সংরক্ষণ করব, এটা হচ্ছে ব্যয়বহুল পদ্ধতি। আর অত্যন্ত দক্ষ ব্যক্তির প্রয়োজন, মানে এখানে যে যারা কাজকর্ম করবে তাদের অত্যন্ত যোগ্যতা থাকা অবশ্যই দরকার। তো যাই হোক, পরের ভিডিও টপিকে আমি এটা আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।